জয় হিন্দ। আমরা ক্লাস 9 জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা অনেক দিন ধরেই শুরু করেছি, আমরা এখন প্রাণীকলা পর্যন্ত চলে এসেছিলাম, তাই না? তো প্রাণীকলা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে যোগ কলা সম্পর্কে। যদিও আমরা জানি যে প্রাণীকলা 4 রকমের হয়: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা, তাই তো? আবরণী কলা আলোচনা হয়ে গেছে, যোগ কলা আলোচনা হয়ে গেছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশী কলা, ঠিক আছে, বা মাস্কিউলার টিস্যু। কি বললাম? আলোচ্য বিষয় হচ্ছে পেশী কলা। পেশী কলা ইংরেজিতে কি বলা হয়? দেখো, পেশী কলা বা মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু জিনিসটা কি? মাস্কিউলার বা মাসেল আমরা চিনি, কিন্তু মাসেল মানে কি? আমরা দেখাই না, আমার মাসেল দেখেছিস? মাসেল দেখাই তো আমরা। তো সেই মাসেল বা মাস্কিউলার টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। তো হোয়াট ইজ মাস্কিউলার টিস্যু? তো আমরা জানি টিস্যু হচ্ছে কতগুলো মানে কোষের সমষ্টি, তাই তো? অনেকগুলি কোষের সমষ্টিকে আমরা বলতে পারি টিস্যু বা কলা। তেমনি মাস্কিউলার টিস্যু বলতে কি বুঝি, পেশী কলা বলতে কি বুঝি? কতগুলি পেশী কোষের সমষ্টি, এ গ্রুপ অফ মাস্কিউলার সেল বা পেশী কোষ বা মাসেল বলতে পারি। তো কতগুলি পেশী কোষের সমষ্টি হচ্ছে আমাদের পেশী কলা, ঠিক আছে? আর একটু ডিপে যাই, কি বলবো না, যদি আমরা এর উৎপত্তি স্থল দেখেছিলাম আমরা যে যোগ কলার উৎপত্তি স্থল হচ্ছে ভ্রূণের মেসোডাম, তাই না? এরও কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে ভ্রূণের মেসোডাম। কি বললাম? ভ্রূণের মেসোডাম। ওকে, তাহলে ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়েছে। আর কি বলেছিলাম ওখানে? যে যোগ কলা কি করে? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযোগ রক্ষা করে। আর আমাদের পেশী কলা কি করে স্যার? পেশী কলা সংকোচন প্রসারণে সহায়তা করে, ঠিক আছে? তাহলে যদি আমরা সংজ্ঞাটা লিখি, কি লিখবো না, ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন, ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়েছে, পেশী কোষ দ্বারা গঠিত, তাই তো? কি দ্বারা গঠিত? যে পেশী কোষ দ্বারা গঠিত হয়েছে। আর কি বলবো? সংকোচন প্রসারণশীল বা সংকোচন প্রসারণে সাহায্যকারী যে কলা, তাকে আমরা বলতে পারি পেশী কলা। তাহলে ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন, পেশী কোষ দ্বারা গঠিত সংকোচন প্রসারণশীল কলাকে বলা হয় পেশী কলা। ঠিক আছে, এটা বলতে পারবো আমরা। তাহলে ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন, পেশী কোষ দ্বারা গঠিত। দেখো, পেশী কোষ দ্বারা গঠিত, এখানে যে কোষটা থাকে তার নাম হচ্ছে পেশী কোষ। পেশী কোষ দ্বারা গঠিত সংকোচন প্রসারণশীল কলাকেই বলা হয় পেশী কলা। সংজ্ঞা পেয়ে গেলাম। এবার যদি আমরা এর গঠনগত বৈশিষ্ট্য দেখি, তাহলে কি দেখবো? দেখো, পেশী কোষের গঠনগত বৈশিষ্ট্য একটু দেখে নিই। মানে পেশী কলার গঠনগত বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখব পেশী কলা পেশী কোষ দ্বারা গঠিত। পেশী কলা পেশী কোষ দ্বারা গঠিত। কি বললাম? পেশী কোষ দ্বারা গঠিত। কিরকম হয়? এই লম্বা লম্বা এগুলো হতে পারে পেশী কোষ, ঠিক আছে? দুপান্ত সরু, মাঝখানে মোটা, বা তোমার এরকম হতে পারে হচ্ছে তোমার পেশী কোষ। এই পেশী কোষগুলো হতে পারে নিউক্লিয়াস যুক্ত, এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত হতে পারে। এরকম হচ্ছে তোমার পেশী কোষ। হতে পারে শাখাযুক্ত, শাখাবিহীন, এরকম শাখাযুক্ত হতে পারে। শাখাযুক্ত, শাখাবিহীন এরকম হতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে পেশী কোষের
গঠন। দেখো আমরা যখন দেখেছিলাম যে কোষের যে আবরণটা থাকে, কোষকে কি বলা হয়? কোষকে বলা হয় সাইটো। সাইটোর যে যে জলীয় অংশ তাকে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম, তাই তো? কোষের যে জলীয় অংশ তাকে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম, ঠিক আছে? এই পেশি কোষ একে আমরা বলছি সার্কো। এই সার্কো মানে হচ্ছে মাসল বা পেশি বা পেশি কোষ বলছি। তো সার্কোর যে জলীয় অংশ, তাহলে পেশি কোষের যে জলীয় অংশ তাকে আমরা বলছি সার্কোপ্লাজম, ঠিক আছে? কি বলবো আমরা? এর জলীয় অংশকে বলি আমরা সার্কোপ্লাজম। কি বললাম? জলীয় অংশ সার্কোপ্লাজম। আর যে এই যে আবরণটা থাকে না, এই আবরণটা কি বলি? প্লাজমার উপরে আবরণকে বলছি প্লাজমা লেমা, তাই না? তাহলে এই সার্কোপ্লাজমের উপরে যে আবরণটা তাকে আমরা কি বলবো? সার্কোলেমা বলতে পারি তো? সার্কোলেমা। যেমন প্লাজমার উপরের আবরণটা বলেছিলাম প্লাজমোলেমা, তেমনি এর আবরণটাকে বলবো আমরা সার্কোলেমা। তাহলে 2 নম্বর এখানে পয়েন্টে আনি যে এর সাইটোপ্লাজমকে বলা হয়, মানে পেশি কলার সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। এর সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। আর এর আবরণটাকে এর কোষ আবরণটাকে বলছি সার্কোলেমা, ঠিক আছে? আর কোষ হতে পারে শাখাযুক্ত বা শাখাবিহীন। দেখো এটা শাখাযুক্ত, এই একটা কোষ আমরা দেখাতে পারি। দেখো এই একটা কোষ আছে, এই একটা কোষ আছে, এখান থেকে শাখাযুক্ত হয়ে গেল। এই একটা কোষ আছে, এই একটা কোষ এখান থেকে শাখাযুক্ত। তাহলে কোষ হতে পারে শাখাযুক্ত বা শাখাবিহীন, এটা কোনো শাখা নেই, শাখাবিহীন হতে পারে, ঠিক আছে? কি বললাম 3 নম্বর পয়েন্টে? যে পেশি তন্তুগুলো, যে পেশি কোষগুলো, পেশি তন্তুগুলো শাখাযুক্ত হতে পারে বা শাখাবিহীন হতে পারে। ক্লিয়ার? পেশি তন্তু শাখাযুক্ত বা শাখাবিহীন, ঠিক আছে? তাহলে কি পেলাম এই পর্যন্ত? এই পর্যন্ত আমরা পেলাম হচ্ছে কাকে বলা হয় পেশি কলা। না, পেশি কলা হচ্ছে এক ধরনের বিশেষ কলা বা প্রাণী কলা যা পেশিকোষ দ্বারা গঠিত এবং ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। পেশিকোষ দ্বারা গঠিত কলা যা আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালনে সহায়তা করে, সঞ্চালন প্রসারণে সহায়তা করে। এটা স্থিতিস্থাপক ধর্ম আছে একটা, ঠিক আছে? তাদের আমরা বলতে পারি পেশি কলা। এবারে যখন দেখছি পেশি কলা কি দ্বারা গঠিত, মেনলি পেশি কোষ দ্বারা গঠিত। সেই পেশি কোষকে আমরা বলতে পারি সার্কো, আর ওর সাইটোপ্লাজমকে বলতে পারি সার্কোপ্লাজম। আর আবরণটাকে বলতে পারি বা কোষ আবরণটা যেমন আমরা বলেছিলাম প্লাজমা লেমা, তেমনি এর যে আবরণটাকে, কোষের আবরণটাকে আমরা বলছি সার্কোলেমা, ঠিক আছে? আর এই যে পেশি কোষ দ্বারা যেগুলো গঠিত হয়, পেশি কোষগুলো হতে পারে মানে শাখাযুক্ত বা শাখাবিহীন হতে পারে, আইদার ব্রাঞ্চেস বা নন ব্রাঞ্চেস, দুটো যে কোনো একটা হতে পারে, শাখাযুক্ত হতে পারে, শাখাবিহীনও হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেশি কলার গঠনগত বৈশিষ্ট্য। আরো আসবো আমরা ডিটেলস একটু পরে, আপাতত এইটুকু জানা রাখো, এই কটা পয়েন্ট, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে বলবো পেশি কলার কাজ। 1 নম্বর হচ্ছে পেশি কলার কাজ হচ্ছে দেহের আকৃতি প্রদান করা। কেন বলছি দেখো, আকৃতি প্রদান করা। 2 নম্বর বলতে পারি আমরা, 2 নম্বর বলতে পারি দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সহায়তা করা, সহায়তা করা। 3 নম্বর বলি আভ্যন্তরীণ অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। আভ্যন্তরীণ যে দেহের ভেতরে যে অঙ্গগুলো আছে, আভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করা। জাস্ট এই কটা পয়েন্ট আমরা প্রাথমিকভাবে দেখে রাখলাম, ঠিক আছে? এইগুলোই কাজ, আরো কাজ আছে, আমরা আসছি ডিটেলসে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত পেলাম কাকে বলে পেশি কলা, পেশি কলা গঠনগত বৈশিষ্ট্য কি পেলাম, আর পেশি কলার কাজ পেলাম। এরপরে চলো আর একটু ডিটেলসে যাওয়া যাক।
দেখো পেশিকলা, এই পেশিকলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কিরকম? দেখো এই ভাগটা কিন্তু আমরা বরাবর শিখে আসছি, আবরণী কলা ভাগ করেছিলাম, যোগ কলা ভাগ করেছিলাম, আমরা পেশিকলাকেও ভাগ করতে পারি। করকম ভাবে বললাম? 3 রকম ভাগে। কি কি বলতো? এখনো জানি না, একটু জেনে নিই। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশিকলা বা ঐচ্ছিক পেশি। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃদ পেশি। দেখো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি বলতে কি বুঝবো? ঐচ্ছিক মানে কি ইচ্ছা অনুযায়ী। তাহলে যে পেশিকে আমরা ইচ্ছা অনুযায়ী সঞ্চালন প্রসারণ করতে পারি। এই যে আমি লিখছি, লেখার জন্য কে কাজ করছে? আমার হাতের পেশিগুলো, আঙ্গুলের পেশিগুলো কাজ করছে। আমি লেখার ইচ্ছা করলে লিখতে পারছি, না ইচ্ছা করলে লিখতে পারবো না, মানে ইচ্ছা না করলে লিখবো না। আমার ইচ্ছা অনুযায়ী সঞ্চারণশীল বা সঞ্চারণ প্রসারণশীল যে পেশিগুলোকে আমরা ইচ্ছা অনুযায়ী সঞ্চারণ প্রসারণ করতে পারি তাকে আমরা বলতে পারি ঐচ্ছিক পেশি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কাকে বলবো ঐচ্ছিক পেশি? সংজ্ঞাটা কি বলবো বলো? যে পেশিকে আমরা ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারি তাকে আমরা বলতে পারি ঐচ্ছিক পেশি। বোঝা গেল? কি বলবো? ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল। তাহলে যে পেশির সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছা অনুযায়ী হয় বা ইচ্ছাধীন, তাদের আমরা বলতে পারি ঐচ্ছিক পেশি। ঠিক আছে? এবারে দেখো ঐচ্ছিক পেশির কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম বলো তো? ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা কতগুলো জিনিস আমাদের বলতেই হয়। সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি হচ্ছে রেখাযুক্ত হয়। হ্যাঁ, কতগুলো ডটেড মানে রেখাযুক্ত হয়। এক নম্বর বললাম ঐচ্ছিক পেশি রেখাযুক্ত। ঠিক আছে? 2 নম্বর বলবো যে ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুযায়ী আমরা সংকোচন প্রসারণ করতে পারি। ইচ্ছা অনুযায়ী সংকোচন বা প্রসারণ করতে পারি। ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারি। ঠিক আছে? আর কি বলবো? ঐচ্ছিক পেশির মধ্যে মানে কোষের মধ্যে বহু নিউক্লিয়াস দেখা যায়। একটা কোষ যদি হয়, ঐচ্ছিক পেশি যদি এরকম হয়, এই কোষের মধ্যে বহু নিউক্লিয়াস দেখতে পাবো। ঠিক আছে? একাধিক নিউক্লিয়াস দেখা যায়। কি বলবো? ঐচ্ছিক পেশির মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখা যায়, একাধিক নিউক্লিয়াস থাকে বা দেখা যায়। আর এই নিউক্লিয়াস কোথায় থাকে জানো তো? এই যে পর্দাগুলো, এই পর্দা থাকে, কি পর্দার নাম কি বলেছিলাম যেন? সার্কোলেমা, তাই না? এই সার্কোলেমা এর নিচে আড়াআড়ি ভাবে অবস্থান করে। নিউক্লিয়াস থাকে, এগুলো পর্দার নিচে আড়াআড়ি ভাবে অবস্থান করে। পর্দার নিচে আড়াআড়ি ভাবে অবস্থান করে। বুঝা গেল? এই হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি সম্পর্কে বললাম। এবারে ঐচ্ছিক পেশির কাজটা কি বল? ঐচ্ছিক পেশির কাজ যদি বলি, দেখো আমাদের যে এই যে বলছি লিখছি, এই লেখা কাজটা কে করছে? আমাদের ঐচ্ছিক পেশি করছে। আমার ইচ্ছা হচ্ছে বলে লিখছি। আর একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি কিন্তু আমাদের এই কি বলে আমাদের স্কেলেটাল সিস্টেম যেটা আছে হাড়ের সঙ্গে কিন্তু সংযুক্ত থাকে। যে কারণে আমরা ওই তন্ত্রটাকে শুধু এক কথায় বলতে পারি মাস্কিউলো স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম তো আমরা বুঝি আমাদের হচ্ছে অস্থিতন্ত্র বা কঙ্কাল তন্ত্র বলি। সেই কঙ্কাল তন্ত্রের সঙ্গে কিন্তু আমাদের মাসেলটা কিন্তু কঙ্কালের সঙ্গে মানে হাড়ের সঙ্গে যুক্ত থাকে। এই যে হাড়টা আমরা নিয়ে আসছি, কি করে আনছি? আমাদের সঙ্গে মাসেলটা অ্যাটাচ আছে বলে আমরা মাসেলের সংকোচনের মাধ্যমে এটাকে আনতে পারছি, প্রসারণের মাধ্যমে এটাকে দূরে সরাতে পারছি। তাহলে হাড় তখনই আমরা হাড়টা মানে কাজে লাগাতে পারি যখন এর সাথে মাসেলটা অ্যাটাচ আছে, তাই না? তো এই ঐচ্ছিক পেশি কিন্তু অ্যাকচুয়ালি আগে আমাদের ওই মানে অস্থি পেশি, অস্থির সঙ্গে সংযুক্ত থাকে। যদি আমরা এর অবস্থান বলি তাহলে বলবো কিন্তু যে ঐচ্ছিক পেশি তোমার এই অস্থির সঙ্গে, অবস্থানটা বলা হয়নি না, অবস্থানটা বলবো, অবস্থানটা বললে কি বলবো? অস্থির সাথে সংলগ্ন, অস্থির সাথে সংলগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে?
তাহলে কাজ কি বলবো স্যার? কাজ বলতে গেলে 1 নম্বর বলতে পারি আমাদের সংকোচন প্রসারণে সহায়তা করতে পারে, আমাদের চলন গমনে সহায়তা করে, আর আমাদের মানে দেহের আকৃতি প্রদান করে। এখন যদি আমার মাসেলটা বেড়ে গেল তাহলে বেশ মাসেল ম্যান হয়ে গেল, আমাদের আকৃতি প্রদান করতে শিখলো, তাই না? তাহলে আমাদের দেহের আকৃতি প্রদান করে, চলন গমনে সহায়তা করে, সংকোচন প্রসারণে সহায়তা করে, ইত্যাদি কাজগুলো করে থাকে হচ্ছে আমাদের এই কে ঐচ্ছিক পেশি। ঠিক আছে? আর জিনিস কি, আমরা কিন্তু ঐচ্ছিক পেশির ক্রিয়ার ফলে কিন্তু আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় ঐচ্ছিক পেশি কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় না, ক্লান্ত হয়ে পড়ে। কেন না? ঐচ্ছিক পেশি কাজ করতে করতে ওখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে? কেন উৎপন্ন হয় সেগুলো আমরা আবার পরে গিয়ে শিখবো। ওখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যে কারণে পেশিটা ক্লান্ত হয়ে পড়ে, ফেটিক হয়। ওই এটা শিখলাম ঐচ্ছিক পেশির ক্ষেত্রে। ঠিক আছে? এবারে চলে এসো পরবর্তী আলোচনা। পরবর্তী আলোচনা কি আসবে আমাদের? সেটা আসবে স্যার হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক, ইচ্ছা অনুযায়ী নয়, তাই তো? এটা ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল, এটা ইচ্ছা অনুযায়ী নয়। আচ্ছা উদাহরণ দিয়ে বলি, মনে করো তোমার শরীরে খাদ্য, আমাদের পাকস্থলীর নাম শুনেছি, পাকস্থলীতে খাদ্য যে পৌঁছাচ্ছে, আমরা খাদ্যটা গিলছি, আমরা গিলতে গেলার সময় বলবো যে খাবারটা তো এই পর্যন্ত রেখে দাও, থাকবে? সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে। পাকস্থলীকে বললাম পাকস্থলী তুমি অল্প অল্প পাচিত করো, বেশি পাচিত করো না, হবে? পাকস্থলী নিজের মতো মানে কাজ করবে। ঠিক আছে? তো এই যে আমাদের পাকস্থলী বলো, তারপরে আমাদের অন্ত্রনালী বলো, এইগুলো, তারপরে ধরো ইউটেরাস বলো, ফ্যালোপাইন টিউব বলো, আমাদের রক্তনালী বলো, যেগুলো যা আছে সবই হচ্ছে তোমার ওই অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। ঠিক আছে? যকৃৎ হচ্ছে, কিডনি হচ্ছে, সবকিছু হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এগুলো পেশি দ্বারা গঠিত, কিন্তু এগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল নয়। তাহলে যে পেশিগুলো ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল নয় তাদের আমরা বলতে পারি অনৈচ্ছিক পেশি। ঠিক আছে? আর একটা কথা আমি বলেছি, জানি না তোমরা কতটা নোট করেছো, এই ঐচ্ছিক পেশি কিন্তু এরকম তোমার রেখাযুক্ত হয়, রেখাযুক্ত হয়, যে কারণে এই ঐচ্ছিক পেশির অপর নাম কিন্তু সরেক পেশি। সরেক পেশি বলা হয় একে। ঠিক আছে? ঐচ্ছিক পেশিকে সরেক পেশিও বলা হয়, কিন্তু অনৈচ্ছিক পেশিতে কিন্তু ঠিক কতটা দেখা যায় না, এই জন্য একে অরেক পেশিও বলা হয়। অরেক, রেখা নেই যার, সরেক, স মানে প্রেজেন্স, রেক মানে রেখা, রেখার প্রেজেন্স থাকে, মানে এরকম ডট 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 থাকে বলে একে বলা হয় সরেক পেশি, একে বলা হয় অরেক পেশি। ঠিক আছে? অনৈচ্ছিক পেশিকে অরেক পেশিও বলা হয়। অরেক, রেখা নেই যার। ঠিক আছে? তাহলে আমি শিখলাম কি, অনৈচ্ছিক পেশি কাকে বলে? যে সকল পেশি ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল না, তাকে আমরা বলছি অনৈচ্ছিক পেশি। তো স্যার অবস্থানটা কোথায় বললাম? অবস্থান বললাম কিন্তু আমরা পাকস্থলী বলেছি, পাকস্থলী, যকৃৎ, অন্ত্রনালী, এগুলো সব হচ্ছে লিভার, এগুলো সব হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এগুলো সব হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এবারে বৈশিষ্ট্য কি বলবো, এই বৈশিষ্ট্য কি বলবো? একটা তো বলেই ফেললাম, সেটা হচ্ছে এর রেখা থাকে না, অরেখ, রেখা থাকে না, আর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল নয়। দ্বিতীয়ত বললাম ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল নয়, কারণ সংকোচন প্রসারণশীল ইচ্ছা অনুযায়ী সেটা হবে তোমার ঐচ্ছিক পেশি হয়ে যাবে। ঠিক আছে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অন্ত্রনালী মানে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, তারপরে তোমার মূত্রথলি, এগুলো সব হচ্ছে তোমার এই দ্বারা গঠিত, অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। তাহলে বৈশিষ্ট্যগুলো বললাম। আর কাজ কি বলবো? কাজ হচ্ছে এইগুলোর যা কাজ, তাই না? এই 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 সমস্ত অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বা এই সমস্ত অঙ্গগুলোকে সংকোচন প্রসারণে সহায়তা করা হচ্ছে এই ধরনের পেশিগুলো, সংশ্লিষ্ট পেশিগুলো। ঠিক আছে? এরপরে লাস্ট অফ অল আরেকটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে হৃদপেশি। আচ্ছা দেখো তো প্রশ্নের মধ্যে উত্তর পাচ্ছ কিনা। হৃদপেশি, হৃদ মানে কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত তাদের বলা হয় হৃদপেশি। তাহলে স্যার আমরা এতক্ষণ দেখলাম যে ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল ঐচ্ছিক পেশি, ভেরি গুড। ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণশীল নয় হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে হৃদপেশিও তো আমরা ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করতে পারি না। আমরা হৃদপিণ্ড যদি বলি হৃদপিণ্ড দাঁড়িয়ে যাও একটু, দাঁড়াবো? দাঁড়াবে না। যদি বলি না কাজ করে যাও, আরো জোরে কাজ করো বা আস্তে কাজ করো, বলবে? শুনবে হৃদপিণ্ড? শুনবে না। তাহলে তো স্যার হৃদপিণ্ড তো আমাদের
অনিচ্ছিক পেশির মধ্যে পড়ছে। ইয়েস স্যার, কথাটা ঠিক। কিন্তু হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো এমনই বৈশিষ্ট্য কিছু আছে, যা এরও বৈশিষ্ট্য কিছু আছে, এরও কিছু বৈশিষ্ট্য আছে, যে কারণে একে একটা আলাদা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এই সমস্ত কারণে আমরা পেশিগুলোকে তিনটে ভাগেই ভাগ করেছি, দুটো ভাগে করিনি, কারণ হৃৎপিণ্ডকে একটা আলাদা পেশিতে রেখেছি। কেননা হৃৎপিণ্ডের পেশি কিন্তু সবসময় ক্রিয়াশীল, কাজ করতেই থাকছে করতেই থাকছে করতেই থাকছে, সবসময় কিন্তু ক্রিয়াশীল। এমন নয় যে কিছুক্ষণ ধরে রেস্ট নি, হৃৎপিণ্ড রেস্ট তো আমাদেরও রেস্ট হয়ে যাবে, তাই না? তো ঐচ্ছিক পেশি রেস্ট নিতে পারে, ঐচ্ছিক পেশি রেস্ট নিতে পারে, ঠিক আছে, কিন্তু হৃৎপেশি রেস্ট নিতে পারে না, হৃৎপেশি কখনো রেস্টও নেয় না। ঠিক আছে, তো এই কারণে হৃৎপেশিকে আলাদাভাবে রাখা হয়েছে। তো কি বললাম, যে হৃৎপিণ্ড যে বিশেষ ধরনের পেশি কোষ দ্বারা গঠিত, তাদের আমরা বলতে পারি হৃৎপেশি। সংজ্ঞাটা বললাম, এখানে সংজ্ঞা বলেছি, এখানে সংজ্ঞা বলেছি। হৃৎপেশির বৈশিষ্ট্য কি, আচ্ছা অবস্থান কি, সংজ্ঞাটা বললাম ওটা, অবস্থানটা কোথায়? অবস্থানটা স্যার হৃৎপিণ্ডে হবে, অবশ্যই হৃৎপিণ্ডের অবস্থান হবে। আর কাজ কি, গঠন কি হবে? গঠন হবে, দেখো হৃৎপেশির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ডের পেশি কিন্তু কখনো ক্লান্ত হয় না, অর্থাৎ এই পেশিটা হচ্ছে একটা অনিচ্ছিক পেশি, হৃৎপিণ্ডের পেশিটা হচ্ছে অনিচ্ছিক পেশি, কিন্তু এর গঠনের মধ্যে ঐচ্ছিক পেশির মতো রেখাযুক্ত গঠন দেখা যায়, মানে সরেখ হয়, অনিচ্ছিক কিন্তু সরেখ হয়। ঠিক আছে, এটা হচ্ছে হৃৎপেশির একটা বিশেষ বৈশিষ্ট্য। আর হৃৎপেশি কিন্তু ক্লান্ত হয় না, হৃৎপেশি ক্লান্ত তো আমরাও ক্লান্ত, আমরাও শেষ। তো এই হচ্ছে গঠন। ঠিক আছে, জাস্ট জেনে রাখো এই জিনিসগুলো। আর হৃৎপেশির কাজ কি? আমি আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এখানে হৃৎপিণ্ডের গঠনের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক। এইটা কিন্তু মাথায় রাখবে। ইন্টারক্যালোটেড ডিস্ক, এটা দেখতে পাওয়া যায় হচ্ছে হৃৎপেশির মধ্যে। ইন্টারক্যালোটেড ডিস্ক আর কিছু নয়, সেটা হচ্ছে হৃৎপেশিগুলোকে মানে সংঘবদ্ধ রাখার যে ব্যবস্থাটা হৃৎপেশিগুলোকে মানে সংঘবদ্ধ রাখে বা হৃৎপেশিগুলোকে ঠিকভাবে রাখে, তাকে আমরা বলতে পারি ইন্টারক্যালোটেড ডিস্ক। ঠিক আছে, ডিটেলসটা আমরা 11-এ গিয়ে পড়বো বা পরে অন্য ক্লাসে গিয়ে পড়বো, ইন্টারক্যালোটেড ডিস্কটা কি, কি গঠনটা কি, কিরকম কি আছে। জেনে রাখো যে হৃৎপেশির মধ্যে ইন্টারক্যালোটেড ডিস্ক পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু শর্ট কোশ্চেন পড়ে যে ইন্টারক্যালোটেড ডিস্ক কোথায় পাওয়া যায়, অবশ্যই লিখবো আমরা হৃৎপেশির মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার হৃৎপেশি কাকে বলে বললাম, অবস্থান বললাম, গঠন বললাম। আর কাজ কি? কাজ বলে একটাই কথা বলবো, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সহায়তা করে হচ্ছে হৃৎপেশির কাজ। ঠিক আছে, হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সহায়তা করাই হচ্ছে হৃৎপেশির কাজ। ওকে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে পেশিকলা। কাকে বলা হয় পেশিকলা? শিখলাম সংজ্ঞা। পেশিকলা সামগ্রী হয় পেশিকলা কয়েকটা মানে গঠনগত বৈশিষ্ট্য শিখলাম। আর শিখলাম হচ্ছে পেশিকলার সার্কোপ্লাজম কথা শিখেছি, এখানে নতুন টার্ম একটা সার্কোপ্লাজম, সার্কোলেমা শিখেছি, ইন্টারক্যালোটেড ডিস্ক শিখেছি, তাই না? এই জিনিসগুলো শিখেছি। তাহলে পেশিকলা যখন শিখলাম, গঠন শিখলাম, অবস্থান শিখলাম কোথায়, আর কাজ শিখলাম পেশিকলার ভাগ দেখলাম 3 রকমের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে হৃৎপেশি। কাকে বলা হয় ঐচ্ছিক পেশি? ঐচ্ছিক পেশির গঠন কি, ঐচ্ছিক পেশির কাজ কি? আচ্ছা, কোথায় কোথায় দেখা যায় ঐচ্ছিক পেশি? এই ঐচ্ছিক পেশি কিন্তু এটা মাথায় রাখবে, এর অপর নাম কিন্তু কঙ্কাল পেশিও বলা হয়। হ্যাঁ, কঙ্কাল পেশি, এটা বলতে, ঠিক আছে, এটা কঙ্কাল পেশিও বলা হয়। কেন না, কঙ্কালের উপর অবস্থান করে। ঠিক আছে, মানে স্কেলেটাল সিস্টেমের উপর অবস্থান করে বলে কি কঙ্কাল পেশিও বলা হয়। তাহলে ঐচ্ছিক পেশি গেল, ঐচ্ছিক পেশির অবস্থান বললাম, কাজ বলেছি। অনৈচ্ছিক পেশি কাকে বলে? অবস্থান বলেছি, কাজ বলেছি। ঠিক আছে, আর হৃৎপেশি বলে হৃৎপিণ্ড যে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত, তাকে বলা হয় হৃৎপেশি। হৃৎপেশি হচ্ছে এখানে তোমার ইন্টারক্যালোটেড ডিস্কটা পাওয়া যায়। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই থাক আজকে এই ক্লাস, তোমার দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, জয় হিন্দ।